তো যেটা বলছিলাম যে কস্ট অ্যাকাউন্টেন্টে ছিলাম, হ্যাঁ। সো এরা সবসময় কস্ট অ্যানালাইসিস করে প্রতিটা বিষয়ের উপর। এদের উপরে কোম্পানি অনেক কিছু ডিপেন্ড করে। কস্ট অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এদের কাজটা প্রায় একই। তবে তুমি যদি বড় বড় কোম্পানিগুলো দেখো, যেমন আকিস গ্রুপ বা ধরো আকিস গ্রুপের কথাই বলি, ওখানে প্রায় 42 জনের মতো অ্যাকাউন্টেন্ট আছে আমি যতটুকু জানি। তো ওখানের মধ্যে ওরা স্পেশাল কিছু সেক্টর ক্রিয়েট করেছে যেখানে শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টেন্টরা কাজ করবে। কিছু সেক্টর আছে যেখানে শুধুমাত্র ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা কাজ করবে। কিছু অ্যাকাউন্টেন্ট আছে যারা শুধু ইন্টারনাল অডিট করে। সো এভাবে করে ওরা ওদের কাজগুলোকে, মানে যখন একটা প্রতিষ্ঠানের ভলিউম অনেক বড় হয়ে যায় তখন ওখানের মধ্যে আসলে সব ধরনের অ্যাকাউন্টেন্টেরই কাজ থাকে। যেসব এটা প্রতিষ্ঠানের সাইজের উপর ডিপেন্ড করে যে আসলে তাদের ফোকাসটা কোন জায়গায়। তাদের যদি প্রোডাক্টটার মধ্যে কস্টিংটা নিয়ে কনসার্ন হয় তখন তারা কস্ট অ্যাকাউন্টেন্টকে বেশি প্রায়োরিটি দেয়। তারা যদি তাদের বাজেটিং নিয়ে বেশি ফোকাস থাকে তখন তারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের ফোকাস দেয়। আর এমনি তো অ্যানুয়ালি তাদেরকে অডিট করাতে হবে। সো সিপিএ, আইসিসিএ, আইসিএবি থেকে যারা পাশ করে তাদের তো অবশ্যই একটা ভ্যালু আছে। সো নর্মালি আমরা যে অ্যাকাউন্টেন্টদেরকে চিনি জানি, তাদের মধ্যে কস্ট অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আর হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট, এই তিনটা খুব বেশি আমাদের কাছে পরিচিত। বাট আমরা যাদেরকে চিনি না তাদের সম্পর্কে আজকে একটু জানলাম। ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট কারা? যারা এই যে কোম্পানির দেউলিয়া হয়, তাদের দেউলিয়া কেন হয়েছে তারা তা ফাইন্ড আউট করে তাদের যে সম্পদটা আছে, মোটামুটি যত 10 টাকা সম্পদ ছিল, দেউলিয়া হওয়ার পরে ওটার ভ্যালু দাঁড়াইছে 4 টাকা। 4 টাকা দিয়ে কিভাবে 10 টাকার লসটাকে কভার করা যায়, তারা ওই বিষয়টা নিয়ে কাজ করে থাকে। এরপরে গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে নর্মালি আমরা যাদেরকে সরকারি ভাবে যাদের নিয়োগ দেয় একটা সরকার দেশ পরিচালনা করার জন্য। কারণ একটা সরকারের কিন্তু অনেকগুলো সাইট থাকে যেখানে মধ্যে বিভিন্নভাবে তারা তার খরচগুলো হয়, সেই খরচগুলো কিভাবে মেজার করতে হয় সেটা অ্যাকাউন্টেন্ট ছাড়া অন্য কারো পক্ষে এটা পসিবল না। তুমি দেখবা নিরীক্ষা ভবন আছে কয়েকটা আমাদের দেশের মধ্যে, চিটাগাংও আছে, ঢাকার তো আছেই অনেক বিশাল বিশাল ভবন, যাতে ওখানে অনেক অডিটররা একসাথে কাজ করে থাকে গভর্নমেন্টের হয়ে, গভর্নমেন্ট এমপ্লয়ি। সো একটু যদি পড়ি, গভর্নমেন্ট কামস ইন মেনি ফর্মস, বিভিন্ন ফর্মের মধ্যে একটা গভর্নমেন্ট আসতে দেখা যায় বা তাদের কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। তাদের মধ্যে দেখা যায় ইন এডিশন টু দ্য ফেডারেল গভর্নমেন্ট দেয়ার ইজ স্টেট। এটা যদি আমি আমাদের দেশ চিন্তা না করে যদি আমি একটা ইউএসএ কে চিন্তা করি, সেখানে 50 থেকে 50-এর বেশি স্টেট আছে, তাদের রাজ্যগুলোকে স্টেট বলে। দেন কাউন্টি, নট কান্ট্রি। কাউন্টি মানে হচ্ছে এটা ইউকে তে তারা স্টেট না বলে কাউন্টি বলে এগুলোকে। প্রায় 250টার উপর কাউন্টি আছে। সিটি আমরা সিটি বলে থাকি। সেভারাল টাইপস অফ ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট এন্টিটিস। তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। গভর্নমেন্টের কাজটাকে পরিচালনা করার জন্য গভর্নমেন্ট আমাদের দেশে যেরকম ফার্স্টে ডিভিশনে ভাগ করেছে, দেন ডিভিশন থেকে ডিস্ট্রিক্টে গেছে, সো এভাবে ইউনিয়ন পর্যন্ত গেছে। সো এভাবে প্রতিটা কাজের মধ্যেই কস্টিং এর ব্যাপার স্যাপার আছে। নর্মালি তোমার যদি আমরা বলি এনআইডি কার্ড, হ্যাঁ, তো এই এনআইডি কার্ড রেডি করার সময় একটা এনআইডি কার্ড রেডি করতে কি পরিমাণ টাকা খরচ হবে বা তাদেরকে কিভাবে মানে কস্টিংটা ভ্যালুয়েশন করার জন্য ওখানেও অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্টের দরকার আছে এবং এটা গভর্নমেন্ট সরাসরি নিয়োগ নেয়। তো এদেরকে গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট বলে, হ্যাঁ। তো ওরা ইন্টারনাল রেভিনিউ সার্ভিসও দিয়ে থাকে, তারা বিভিন্ন অডিটিং, প্রাইভেট বিজনেস এবং ইন্ডিভিজুয়াল, এবং এদের পাওয়ার তোমার ইন্ডিয়াতে গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্টদের পাওয়ার গুলো দেখা যায় যে যখন অডিট পড়ে ওখানের মধ্যে ওরা কিন্তু ব্যবসায়ী গুলো অনেক বেশি ভয়ে থাকে যদি ওদের লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখা যায় না, আমরা বিভিন্ন মুভিতে দেখি যে একজন অডিটর যখন একটা কোম্পানিতে যায় তখন ওই কোম্পানির অবস্থা কি হয় যদি ওখানে দুর্নীতির কোনো কিছু থাকে। দেন প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট, আমার প্রথম চাকরি যেটা আমি করেছিলাম ওটা প্রজেক্ট অ্যাকাউন্টেন্টের ছিল। প্রজেক্ট অ্যাকাউন্টেন্টের কাজগুলো অনেক বেশি মজার, অনেক বেশি লেবার দিতে হয়। যদিও ধরো একটা কোম্পানিতে শুরু থেকে কোম্পানিটাকে এস্টাবলিশ করানো বা ওই কোম্পানির মধ্যে বিভিন্ন প্রজেক্টের কাজ চলে, হ্যাঁ। ধরো আমি যদি একটা আমার যে ফার্মটা ছিল এটা ছিল একটা অ্যাগ্রোভেট ফার্ম, বিভিন্ন অ্যাগ্রো নিয়ে ওরা কাজ করতো, লাইভ স্টকের বিভিন্ন মানে গরু ছাগল মুরগি, সবার মানে সোজা বাংলায় বললে। তো এই প্রজেক্ট গুলোকে ওরা কিভাবে মানে প্রফিটেবল করবে, তাদের ফিশারিজও ছিল, তাদের কুলিং হাউসও ছিল, তাদের বিভিন্ন রকমের কমিউনিটি সেন্টারও ছিল, তাদের রিসোর্ট ছিল। তো এগুলো কিভাবে তারা এক একটা প্রজেক্ট নিয়ে এক এক ভাবে মানে একটা প্ল্যান রেডি করা এবং ওই প্ল্যানটাকে ইভ্যালুয়েট করা ওখানের মধ্যে, এবং কস্টিং তো আছেই, প্রফিটটা কিভাবে জেনারেট হবে, কি ওয়েতে একটা প্রজেক্ট রান করবে, হ্যাঁ, এবং তাদের মধ্যে যে একটা
অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করা, এইসব কাজগুলো একটা প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট করে থাকে। এবং দেখা যায় কি, ধরো 10টা প্রজেক্ট মিলে একটা প্রজেক্ট অ্যাকাউন্টেন্টও থাকে, আবার প্রজেক্ট গুলো ভলিউম যদি অনেক বড় হয় তখন 10টা প্রজেক্টের জন্য 10টা প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট থাকে। বিশেষ করে এগুলো তোমার বাইরের দেশে এগুলোর ডিমান্ড অনেক 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 বেশি। এটা আমরা একটু পরে দেখবো যে আসলে এদের ডিমান্ডটা কিরকম। সো তুমি যদি একজন নিজেকে পারফেক্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে দাঁড় করাতে পারো, বিলিভ মি, এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রফেশন হয়ে দাঁড়াবে। তোমার লাইফটাকে তুমি অন্য লেভেলে নিয়ে যেতে পারবা। জাস্ট একাডেমিক পড়ালেখা গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করা থাকলে চলে, এরপরে তোমাকে এই ধরনের প্রফেশনাল ডিগ্রি গুলোতে আসতে হয়। তোমরা তোমরা অনেকে জানো যে এগুলো কিছু কিছু ডিগ্রি আছে যার যেগুলো তোমার নর্মালি ইয়াতেও করা যায়। তুমি এরকম আসবে ক্লাস নিতে আসলে, এই নিতে আসলে। সো দেয়ার আর টাইপস অফ বিরক্তিকর, এক মিনিট, সরি। শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। হ্যাঁ দাদা শুনতেছি। ওকে। সো এই প্রজেক্ট অ্যাকাউন্টেন্টদের কাজ হচ্ছে প্রজেক্ট নিয়ে কাজ করা, এবং তারা বিভিন্ন রকমের প্রজেক্টের ভেতরে এই যে আমরা দেখতেছি টিম ওয়ার্ক করে, তারা একটা স্ট্রং কমিউনিকেশন বিল্ড আপ করে, দেন হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজারদের সাথে তাদের একটা কমিউনিকেশন বিল্ড আপ করে, মানে একটা প্রজেক্টে কিভাবে ভালো করে রান করা যায়, সোজা এক কথায় হচ্ছে এটা। দেন এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টেন্ট। এটা আমাদের এখানে খুব কম দেখা যায়, কারণ আমরা ইনভেস্টমেন্ট নিয়ে অত কনসার্ন না, বুঝে না বুঝে ইনভেস্ট করি, শেয়ার বাজারে বলো যে কোনো জায়গায় বলো। কিন্তু বাইরের দেশের মধ্যে কিন্তু এই স্টক বা বন্ডস এর ক্ষেত্রে তুমি যখন ইনভেস্ট করতে যাবা, তখন ওরা কিন্তু একজন একজন অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে পরামর্শ নেই কিভাবে একটা পোর্টফোলিও রেডি করে। পোর্টফোলিও মানে অনেক জায়গায় ইনভেস্ট একসাথে করা, পোর্টফোলিও করে পোর্টফোলিও ম্যানেজমেন্টের আন্ডারে গিয়ে ইনভেস্টটা করা যায়, সেক্ষেত্রে একটা অ্যাকাউন্টেন্টের পরামর্শ ওরা নিয়ে থাকে। এছাড়াও তারা যদি কোনো একটা অ্যাসেটও কিনে, হ্যাঁ একটা নর্মাল অ্যাসেটও কিনে, এই অ্যাসেটটা পর্যন্ত ভ্যালুয়েশনের জন্য ওরা অ্যাকাউন্টেন্টের কাছে যায়। তোমরা শুনে অবাক হবা, এই যে আমরা চিনি, এই যে লিওনেল মেসি বলো, ক্রিস্টিয়ানো রোনালদো বলো, নেইমার বলো, যখন ওদের ক্লাবগুলো ওদেরকে হায়ার করে, তখন আমরা এখানে দেখবো বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্ম আছে, অ্যাকাউন্টেন্সি ফার্ম, ওদের কাছে যাই যে আমার আসলে এই প্লেয়ারটাকে নিলে আমি বেনিফিটেড হব কিনা। মানে একটা ফুটবল ক্লাবের ফুটবলারকে হায়ার করার সময় একজন চার্টার অ্যাকাউন্টেন্ট বা একটা অ্যাকাউন্টেন্ট এজেন্সির কাছে যাই যে একে আমাকে ভ্যালুয়েশন করে দাও, একে নিলে আমার মাঠে দর্শক আসবে কিনা, বা এই জার্সি যেটা পরবে এটা আমি কত দামে বিক্রি করতে পারবো। মানে জাস্ট এটা এক্সাম্পল হিসেবে বলতেছি। সো একটা ফুটবলার হায়ার করার ক্ষেত্রেও কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে। এবং বিগ ফোর যে অ্যাকাউন্টেন্সি ফার্ম গুলো আছে, কিছুক্ষণ পর আমরা দেখবো এটা, ডেলটয়েটি, তারপর আর্নেস্ট ইয়াং, ক্যাপিএমজি, হ্যাঁ, পিডাব্লিউসি মেবি আরেকটা এটা। সো এই চারটা ফার্ম কিন্তু বিগ ফোর হিসাবে ওরা পুরো ওয়ার্ল্ডটাকে ডমিনেট করতেছে। ওদের উপর অনেক মানে অনেক অনেক ওখানে এমপ্লয়মেন্ট, এবং এগুলোতে চাকরি করলে কিরকম স্যালারি বা এখানে ডিমান্ড কিরকম, সব বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। সো এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টেন্টদের ভ্যালু কিন্তু অনেক, এটা আমাদের দেশে হয়তো তেমন একটা দেখা যায় না, বা এই সেক্টরটা একটু কম। এখানে তো আমরা সবাই বুজুর্গা, সবাই বুঝি, হ্যাঁ, যে বুঝি না সেও শেয়ার বাজারে যাই, যে বুঝি সেও যাই। সো এখানে সেজন্য আমরা ধরাও বেশি খাই, মানে আমাদেরকে আমরা যে শর্টকাটে বড়লোক হতে চাই। সো এখানে কোনো অ্যাকাউন্টিং এর প্র্যাকটিস আমরা করি না, কিন্তু একটা অ্যাকাউন্টেন্ট হিসাবে মানে অ্যাকাউন্টেন্টের কাছে গেলে সে যে পরামর্শটা দিবে অবশ্যই সেটা ভ্যালুয়েবল, কারণ সে এটা নিয়ে পড়ালেখা করে আসছে। সো এগুলো বাইরের দেশে খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টেন্ট, যদি আমরা এটা নর্মালি আমাদের দেশের মধ্যে অ্যাপ্লাইটা খুব কম দেখি। দেন স্টাফ অ্যাকাউন্টেন্ট। স্টাফ অ্যাকাউন্টেন্ট হচ্ছে কারা? এটা হচ্ছে জব সেক্টর, যে তুমি যে অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করতেছো, তুমি যে চার্টার অ্যাকাউন্টেন্ট হচ্ছ, তুমি কি জব করবা? এ ধরনের একটা কোশ্চেন মানুষকে করে। আসলে কোন একটা ডাক্তারকে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো তুমি কি জব করবা, তখন ডাক্তার বলতে পারে হ্যাঁ করতে পারি। এখন আমাদের ডাক্তারগুলোকে দেখা যায় ওরা চেম্বার নিয়েও বসে, আবার ওরা মেডিকেলও জব করে, রাইট? ওরা দিনের বেলা দেখা যায় কি কোনো মেডিকেলের মধ্যে জব করতেছে, সন্ধ্যা হলে ওরা কি করতেছে, একটা চেম্বার নিয়ে বসতেছে। ঠিক সেম একজন চার্টার অ্যাকাউন্টেন্টও চাইলে একটা ফার্ম নিজে রান করতে পারে, একটা সিএ ফার্ম রান করতে পারে পার্টনার হিসেবে বা একাই। আবার সে চাইলে কোন একটা কোম্পানি, বড় বড় কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে, বা এই যে আমরা বললাম কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে পারে। হ্যাঁ, পড়ালেখা সব সেম, বাট এদের কিছু কিছু জিনিস, কিছু কিছু সাবজেক্ট একটু প্রায়োরিটি দেওয়া হয়। অবশ্যই কস্টিং নিয়ে যখন পড়বা তুমি, কস্ট অ্যাকাউন্টেন্ট
অ্যাকাউন্টেন্টরা কস্টিং নিয়ে বেশি পড়ালেখা করে, আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা ওরা অডিট নিয়ে বেশি ভালো জানে, ট্যাক্স নিয়ে ভালো বেশি জানে। সো এটা ডিপেন্ড করতেছে তোমার উপর, তুমি কোন অ্যাকাউন্ট, বাট দিন শেষে কিন্তু সব বিষয়ে তোমাকে পড়ালেখা করতে হবে, এই বিষয়গুলোর সম্পর্কে তোমাকে জানতে হবে। তো যেটা বলছিলাম যে স্টাফ অ্যাকাউন্টেন্ট মানে কি, যখন কোনো অ্যাকাউন্টেন্ট স্টাফ হিসেবে কোনো একটা অফিসিয়ালি জব করে তখন ওকে স্টাফ অ্যাকাউন্টেন্ট বলে, এবং এদেরও অনেক টাকা ভ্যালু, প্রায় 4 লাখ 7 লাখ এরকম করে ওদের স্যালারি, মানে বাংলাদেশেও এদের প্রায় 1.5 2 লাখ টাকার উপর স্যালারি দেয়। So this is the one of the most common accounting job titles out there. Staff accountant are the generalist of the field. They have a wide variety of responsibilities which can include normally একজন অ্যাকাউন্টেন্টের যে কাজগুলো থাকে, প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মেইনটেইনিং কোম্পানি জেনারেল এন্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্টস, হ্যাঁ, তারপর হচ্ছে কি পারফর্মিং অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন, মেইনটেইনিং পেরোল রেকর্ডস, ক্যাশ ম্যানেজমেন্ট, সুপারভাইজিং সার্কেল এমপ্লয়িজ। সো এগুলো আমরা জানি, মানে একটা এগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাজ একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে, এগুলোই আমরা করব। আমরা যদি অনলাইনেও কাউকে সাপোর্ট দিতে যাই তখন আমাদেরকে এই জেনারেল কাজগুলো স্টাফ অ্যাকাউন্টেন্ট হিসেবে করতে হবে। এবং আমি যে অর্গানাইজেশনটা দাঁড় করানোর চিন্তা ভাবনা করতেছি ওটার মধ্যে তোমরা এখানে যে অ্যাকাউন্টেন্ট গুলো আমরা পড়েছি, যে অ্যাকাউন্টেন্টের চরিত্রটা আমরা দেখেছি, ম্যাক্সিমাম অ্যাকাউন্টেন্টের চরিত্রগুলো তোমরা নিজেদের মধ্যে তখন তোমাদের মধ্যে চলে আসবে, তোমরা নিজেদেরকে এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারবা, আই হোপ সো। কারণ এখানে দেখা যাবে কি আমরা যখন পেরোল নিয়ে কাজ করব তখন আমরা স্টাফ অ্যাকাউন্টেন্ট, আমরা যখন কস্ট নিয়ে কাজ করব তখন আমরা কস্ট অ্যাকাউন্টেন্ট, মানে এভাবে করে আমাদের কাজগুলো হবে। আমরা যখন সফটওয়্যার জেরো কুইকবুকস এর কাজগুলো শিখবো তখন দেখা যাবে কি এখানের মধ্যে আমাদেরকে এরকম বিভিন্ন রোল গুলো প্লে করতে হচ্ছে। তো এই ছিল অ্যাকাউন্টেন্ট নিয়ে কথাবার্তা। এখন আসি আমরা তাদের কেরিয়ার কিভাবে যাব। জাস্ট আমি অনেক যা বলছি যে জাস্ট কমপ্লিট ইউর ব্যাচেলার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং, শুধুমাত্র তুমি তোমার অ্যাকাউন্টিং এর উপর ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করলেই তুমি এইসব সেক্টরে যেতে পারো। এবং কিছু কিছু সেক্টর আছে যেখানে ফিনান্স থেকে পড়লো, ম্যানেজমেন্ট থেকে পড়লো, মার্কেটিং থেকে পড়লো যাওয়া যায়। যেমন এসএসসি তে তুমি যে কোনো সেক্টর থেকে পড়ালেখা করে আসতে পারবা। ম্যানেজমেন্ট নিয়ে কস্ট অ্যাকাউন্টিং, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও মনে হয় কমার্স ব্যাকগ্রাউন্ডটা থাকলেই আসা যায়। স্যালারি, লাইফস্টাইল, তাদের একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কিভাবে একটা লাইফ লিড করে সেটা যদি দেখাই। সিএ ফ্রেশার্স যারা আছে, ফ্রেশার্স বলতে কি, ফ্রেশার্স শব্দটা তোমরা যখন কর্পোরেট লেভেল আসবে শুনবা, মানে সে শুধু সিএটা শেষ করছে, ও আর কোনো কিছু জানে না। হ্যাঁ, এটা আমি ইন্ডিয়ান একটা সিইওর একটা পেজ থেকে নিয়েছি, ওনার নাম হচ্ছে অমিত মুখার্জি। তো উনি 2009 থেকে 20 সাল পর্যন্ত একটা অ্যানালাইসিস করে দেখছে একজন অ্যাকাউন্টেন্ট কি রকম স্যালারি পায়। যার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, সেই ফ্রেশার্স, তারই স্যালারি হচ্ছে 6 থেকে 9। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সিএফ ফাইনাল র্যাঙ্কার্স। ফাইনাল র্যাঙ্কার্স মানে হচ্ছে যে ওখানের মধ্যে যারা টপ হয়, টপ যাদের থাকে, টপ র্যাঙ্কিং এর মধ্যে যারা থাকে তাদের 15 থেকে 25 লাখ, এগুলো সবগুলো অ্যানুয়াল স্যালারি। তো এগুলোকে তুমি 12 দিয়ে ভাগ করলেই পার ইয়ারলি কত পড়তেছে, সরি পার মান্থ কত পড়তেছে এটা বের হয়ে যাবে। সাকসেসফুলি ক্লিয়ারড ইন দা ফার্স্ট অ্যাটেম্প্ট, একবারে। এটার ভ্যালু কিন্তু আরো অনেক বেশি যারা একবারে পাস করে যায়। একবারে পাস করাটা কিন্তু অনেক অনেক ট্যালেন্টের দরকার, আমি নিজেও অনেকবার ফেল করে করে পাস করতেছি। সো এখানে এটা যারা পাস করে তাদেরকে এগুলো হ্যাটসঅ্যাপ, মানে অনেক উপরের লেভেলের মানুষ যারা একবারে পরীক্ষাগুলোতে পাস করে যায়। সো এরপর হচ্ছে কি উনি কিছু লিস্ট দেখাইছে, লিস্ট অফ সাম রিনোন কোম্পানিজ, এবং তাদের স্যালারি দেখাইছে তারা কিরকম। এই যে ক্যাপিএমজি, ডেলটয়েট, এগুলো হচ্ছে বিগ ফোর এর মধ্যে দুইটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম পুরো বিশ্বের মধ্যে। ইভেন তোমরা জানলে অবাক হয়ে যাবা, চিটাগং এ পর্যন্ত ক্যাপিএমজি আছে, ডেলটয়েট পর্যন্ত অফিস আছে, এবং ক্যাপিএমজির মধ্যে অনেকেই আমার পরিচিত আছে, ওরা অনেকে ওখানে কাজ করে। সো বাংলাদেশের ক্ষেত্রে একটু এগুলো মানে এদেরকে রেমুনারেশন নিয়ে একটু চিট করা হয়, ধরতে গেলে চিটাই করতেছে আসলে। তো এগুলো অনেক গল্প আছে। বাংলাদেশে কোনো কিছু এক্সপেক্ট করা ঠিক না ভাই, বাংলাদেশে সবকিছু চলে, সবকিছু পসিবল, সব সব পসিবল, কারণ এখানে আমাদের দেশে শ্রম জিনিসটা অনেক বেশি সস্তা। মানে তুমি যে শ্রম, তুমি শ্রমের মূল্যটা বাংলাদেশে তুমি কখনো পাবা না, কারণ বাংলাদেশে 20 কোটির উপরে মানুষ। সো তোমাকে একটা কোম্পানির এমপ্লয়ার চাইলে যে কোনো ভাবে ডমিনেট করতে পারে, এবং তোমাকে এটা মেনে নিতেই হবে, কারণ তোমার উপর একটা সংসার চলে আসে, এক সময় সংসার ডিপেন্ড হয়ে যায়, সংসারের মানুষগুলো ডিপেন্ড হয়ে যায়। তো তোমাকে যদি 7,000, 10,000, 12,000, 16,000, 20,000, 25,000 পর্যন্ত অফার করে, যেটা একদম নগণ্য স্যালারি, ওটা তো তোমাকে কাজ করতে হবে, কারণ আমার কিছু করার নাই, 20 কোটি মানুষ, আমাকে এই কাজটা মেনে নিতে হবে, যেটা আমি ফার্স্ট ক্লাসে তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এগুলো বাইরের দেশে হলে তুমি দেখো, ইন্ডিয়াতে পর্যন্ত এগুলো 14 থেকে 25 লাখ টাকা, মানে ধরতে গেলে প্রায় 2 লাখ টাকার উপরে স্যালারি ওদেরকে অফার করে থাকে। হিন্দুস্তান ইউনিলিভার, ইউনিলিভার কিন্তু মূলত হিন্দুস্তান, মানে ইউনিলিভারের যে কোম্পানিটা হিন্দুস্তান মানে ইন্ডিয়াতে আছে, তারা তো 10 থেকে 36, 36 লাখ পর্যন্ত, 10 থেকে 22 লাখ
দেন রিলায়েন্স কোম্পানি, রিলায়েন্স টাটা, এগুলোকে তো আমরা চিনি। তারপর আদিত্য বিড়লা গ্রুপ যেটা আছে, তারপর মানে এয়ারটেল যেটা আছে, ভারতী এয়ারটেল, আইসিসি ব্যাংকটা দেয়নি। সো এগুলো হচ্ছে মানে একটা স্ট্রাকচার, তোমরা স্ট্রাকচারটা দেখে বুঝতেছো যে একটা অ্যাকাউন্টেন্টের ভ্যালু ইন্টারন্যাশনাল মার্কেটে কতটুকু। এরপর আমরা আরো দেখবো ইউকে তে, কানাডাতে, এগুলোতে কিরকম ভ্যালু একজন অ্যাকাউন্টেন্ট হতে পারলে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভ্যালু। হ্যাঁ, তারপর উনিও ইন্ডিয়ান, জাস্ট উনিও জাস্ট এই যে বিগ ফোর, এই যে আমি তোমাদের চারটা নাম বলছি, এই চারটা অ্যাকাউন্টেন্সি ফার্ম গুলোতে একদম ইউ ক্যান ইজিলি গেট সামওয়্যার অ্যারাউন্ড 6 to 8 লাখ পার অ্যানাম মানে হচ্ছে ইয়ারলি তুমি এগুলোতে স্যালারি এরকম থাকেই। এবং তাহলে তুমি বলতে পারো যে বাংলাদেশে থেকে তোমাদের সাথে ইন্ডিয়ার গল্প কেন করতেছি, কারণ একজন চার্টার অ্যাকাউন্টেন্টের শুধুমাত্র যে দেশ থেকে সে ডিগ্রিটা অ্যাকুয়ার করে সেই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। তুমি যদি এসএসসি এ পড়ো তাহলে তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গিয়ে তুমি জব করতে পারো এবং জব করার লাইসেন্স তোমার থাকে। সো চার্টার অ্যাকাউন্টেন্টদের কোনো দেশ নেই, ওরা পৃথিবীতে ওরা যে কোনো জায়গায় রাজত্ব করতে পারে যদি তোমার ওই কোয়ালিটিটা তোমার থাকে। বাংলাদেশের আইসিএফ এর কথা একটু ডিফারেন্ট, এটা বাংলাদেশের লাইনে, বর্ডার লাইনের মধ্যে শেষ, এদেরকে বাইরে যেতে হলে আইসিডাব্লিউ সনদ নিতে হয়, আর 3-4টা বিষয় পড়া, মানে 3-4টা পেপার কমপ্লিট করতে হয়, তারপর আইসিডাব্লিউ মেম্বারশিপ পাওয়ার পর দেন ওরা বাইরে যেতে পারে, অথবা তাদের কোর্সটাকে ওরা এসএসসি তে ডাইভার্ট করে কয়েকটা পেপার পাস করে দেন ওরা এসএসসি মেম্বার হলে দেন ওরা বাইরে গিয়ে অডিট করতে পারে বা বাইরে গিয়ে ওরা চাকরি করতে পারে। বাংলাদেশে সবকিছুই আমার কাছে নড়বড় লাগে, এবং আমি তোমাদেরকে বলবো আমি নিজেও বাংলাদেশে কোনো স্ট্র্যাটেজি ফলো করি না। তোমরাও দেখবা যে ইউজ টু হয়ে যাবা যখন দেখবা যে তোমার অপরচুনিটি বাইরে অনেক বেশি, তুমি দেশে বসে বাইরের কাজ করতে পারতেছো, সো হোয়াই নট। সো এই ক্ষেত্রে তোমাদের চিন্তা ভাবনা গুলো চেঞ্জ হবে আস্তে আস্তে। আমার যেটা ধারণা, হয়তো আমার কথাগুলো এখন তোমাদের পাগলের মতো শোনাচ্ছে, পাগলের পাগলামি, কিন্তু তুমি যখন কম্পেয়ার করবা তখন দেখবা যে আসলে তুমি দেশের মধ্যে লুজার কিছু কাজের মধ্যে, কারণ স্বাভাবিক ভাই, 20 কোটি মানুষের দেশের মধ্যে তুমি লুজার হবেই। এখানের মধ্যে যোগ্যতা আছে এরকম অনেক অনেক মানুষ আছে যারা বসে আছে ঘরের মধ্যে, কাজ করতে পারতেছে না বা জব পাচ্ছে না, কিন্তু বাইরে এদের মানে ওদের খুঁজছে। কিন্তু আমরা জাস্ট আমাদের জ্ঞানের লিমিটেশন থাকার কারণে আমরা অপরচুনিটি গুলো সার্চ করতে জানি না বলে আমরা এই অপরচুনিটি গুলোকে হান্ট করতে পারতেছি না। জাস্ট আমার মানে কাজ হচ্ছে বা আমাদের কাজ হচ্ছে এইসব অপরচুনিটি গুলোকে ফাইন্ড আউট করা। বাংলাদেশে তুমি যদি এটা জব ডিমান্ডটা দেখো, আমি যদি একদম জব অ্যাকাউন্টেন্টের জব ডিমান্ডটা দেখাই, 416টা এ পর্যায়ে, মানে আমি কালকে এটা সার্চ করেছি, সার্চ করে যেটা পেয়েছি জাস্ট 416টা পদ খালি আছে এই যে অ্যাকাউন্টেন্টদের, এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট। এটা হচ্ছে নীলসাগর গ্রুপ, তারপর হচ্ছে আবুল খায়ের গ্রুপের মধ্যে নিচ্ছে। এখানে সিএসসিসি বা এগুলো অনেক কাবজাব এখানে। সোজা কথা হচ্ছে কি, তোমাকে যে হায়ার করবে সেও কিন্তু অত ভালো একটা অ্যাকাউন্টেন্ট না। সো একজন ভালো অ্যাকাউন্টেন্টে একজন ভালো অ্যাকাউন্টেন্ট হায়ার করতে পারে। তুমি যদি একজন ভালো অ্যাকাউন্টেন্ট না হও তাহলে তুমি কখনো চাইবে না একটা ভালো অ্যাকাউন্টেন্ট হায়ার করতে। আর যারা ভালো অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু খুব ভালো অ্যাকাউন্টেন্ট হায়ার করে, কারণ তোমার উপরে যে থাকে সে সবসময় তোমাকে ডমিনেট করবে। আর ডমিনেট তখনই করতে পারবে যখন তুমি হচ্ছে একটু কম জানো, কারণ ও চাইবে না তুমি হচ্ছে একটু বেশি জানো এবং তুমি ওকে মানে তোমাকে হায়ার করতে। আমার কথাটা কি ক্লিয়ার? সো বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু কিছু বিষয় আমাদেরকে মেনে নিতে হবে, আসলে কিছু করার নেই। 416 যদি আমাদের বাংলাদেশের দাদা পার্সপেক্টিভ। হ্যাঁ বলো। আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়েছে, ওই অক্ষয় মেহতার যেটা বলতেছিলেন ওটা একটু রিপিট করবেন, ওটা ওটা শুনি নাই আমি। ওটা রেকর্ডেড আছে, তুমি রেকর্ড থেকে শুনে নিও। হ্যাঁ, আমাদের স্লাইড অনেক স্লাইড আসলে আমরা রিপিট করার মতো ওই সিচুয়েশনে নাই। অলরেডি এখনো 40 মিনিট হয়ে গেছে। আমি জানি না আজকে মনে হয় এই স্লাইডটা দিয়ে আমাকে ক্লাস শেষ করতে হবে, একটু বড় হয়ে যাচ্ছে। জাস্ট ওপেনিং এর দিকে আছি সেজন্য আমি স্লাইডের কথাবার্তা গুলোকে একটু বাড়াচ্ছি। হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইড গুলোতে কিন্তু একদম মেপে মেপে ক্লাস করব। ওকে, তো যেটা বলছিলাম, জব ডিমান্ড ইন আউট অফ বিডি, অর্থাৎ এটা বাংলাদেশের বাইরে যদি তুমি এটার জব দেখো, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম মানে ইউকে তে যদি তুমি একজন অ্যাকাউন্টেন্টের জব ভ্যাকেন্সি দেখো 8274, মানে কালকে সার্চ থেকে বলতেছি যে এখন পর্যন্ত 8274টা কি জব খালি আছে অ্যাকাউন্টেন্টের জন্য। তো তুমি আবার চিন্তা করে দেখো, তুমি যদি অ্যাকাউন্টেন্ট হতে পারো তোমার জন্য লিমিট মানে স্কাই লিমিট তোমার অপরচুনিটি। তুমি তার 8274-এর মধ্যে অ্যাপ্লাই করবে না, তুমি সর্বোচ্চ 74টাতে অ্যাপ্লাই করবা। এবং আমার বিশ্বাস তুমি 10টাতে অ্যাপ্লাই করার পরেই বুঝে যাবা যে তোমাকে আসলে কিভাবে, তোমার ল্যাকিংস গুলো কোথায়, তোমার স্ট্রেংথ সাইডটা কোথায়, তোমার ল্যাকিংস গুলোকে তুমি তখন কমাতে কমাতে একটা সময় তুমি এখানের মধ্যে একটা জব পাবা। মানে এটা একদম 100% গ্যারান্টি দেওয়া যায় যে বাইরের দেশের জব অপরচুনিটি একজন অ্যাকাউন্টেন্টের জন্য অনেক অনেক বেশি কম্পেয়ার উইথ আওয়ার কান্ট্রি। দেন হচ্ছে কি অ্যাকাউন্টেন্ট জব ভ্যাকেন্সি ইন ইউনাইটেড স্টেট, যদি আমরা ইউএস এর দেখি, দেখো
15,478টা জব আছে অ্যাকাউন্টেন্টের জন্য। আমি জাস্ট এগুলো কম্পেয়ার করার জন্য রাখছি যে বাংলাদেশের সাথে বাংলাদেশের 416টা দেখছি না বা 400 সামথিং, কিন্তু এগুলো বাইরের দেশে এগুলো হাজারের উপর, 15,000 জব খালি আছে অ্যাকাউন্টেন্টের জন্য। দেন আমরা যদি কানাডাতে দেখি প্রায় 2,157টা জব আছে। তো এগুলো কিন্তু অ্যাকোয়ার করা সম্ভব, তুমি 57টা ট্রাই করার পরে 58টা থেকে তুমি ওখানে জব পাবাই। আর এই লাস্টের এই বিষয়টা হচ্ছে কি, ধরো আমরা যখন মেম্বার হই তখন আমাদের আলটিমেটলি যে সার্টিফিকেটটা দেয় সেটা আসলে অনেক বেশি অনার ক্যারি করে। এটা একদম এগুলো আমার এসএসসি এর সার্টিফিকেট আমি এখানের মধ্যে রেখেছি। সো এগুলো আমি একবার করি না, এগুলো বিভিন্ন পার্সনের, আমি এখনো ওই যোগ্যতাটা এখনো পাইনি। সো এগুলো যারা একবার করেছে এগুলোর ভ্যালুটা অনেক অনেক বেশি। এগুলো একটা নির্দিষ্ট বডি থেকে যখন আসে তোমার মনে হবে তোমার লাইফের মধ্যে পড়ালেখাটা করে তোমার প্রাপ্তিটা তোমার একদম পূর্ণতায় ভরে গেছে। সো এই ধরনের সার্টিফিকেট গুলো মোটিভেটেড করে, সেজন্য আমি স্লাইডের শেষে আমি জাস্ট এটা রেখেছি আর কি। তো এই হলো অ্যাকাউন্টেন্ট নিয়ে কথাবার্তা। তোমাদের কেমন লাগলো? জাস্ট 1 মিনিটের মধ্যে কেউ যদি সিনিয়র কেউ যদি তোমরা বলো যে তোমাদের এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, জুনিয়র থেকে কোনো সমস্যা নেই, তোমাদের কোনো স্লাইড বা কোনো অ্যাকাউন্টেন্ট নিয়ে তোমাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা। ভাইয়া, জি। আমার প্রশ্ন ছিল এসএসসি আর সি এর মধ্যে কি কোনো তফাৎ আছে কিনা, নাকি দুটোটাই সেম? আচ্ছা, সিএ হচ্ছে মানে প্রফেশনাল নেম হচ্ছে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সিএটা তুমি যদি হুম বাংলাদেশি কোনো একটা বাংলাদেশি বডি থেকে পড়ো তাহলে এটা হচ্ছে আইসিএবি থেকে পড়তে হবে, হুম এটা হুম। হচ্ছে একটা প্রতিষ্ঠান। আর সিএটা যদি তুমি ব্রিটিশ বা ইউকে থেকে পড়ো তখন এটা তুমি এসসিএ থেকে পড়তে হবে, এটা হচ্ছে ইউকে বেসড একটা প্রতিষ্ঠান। বুঝা গেছে? আচ্ছা, মানে হ্যাঁ, একটা হচ্ছে বাইরের আর একটা হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশের সিএ হুম সিপিএ দুটোটাই সেম মিনিং, চার্টার্ড পাবলিক অ্যাকাউন্টেন্ট আর একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর এগুলো তোমার সিপিএটা নিতে হয় কানাডা থেকে অথবা ইউএসএ থেকে, ওদের সিএ কে সিপিএ বলে, আর বাংলাদেশের সিএ কে তো সিএ বলে, আর ইউকেটাকে এসএসসিএ বলে, আর এসএসসিএটা প্রোভাইড করে এসএসসিএ। মানে অর্থাৎ হচ্ছে যে যদি আমি সিএ করি শুধুমাত্র আমার ডিমান্ডটা বাংলাদেশে সীমাবদ্ধ মানে থাকবে, যদি আর তুমি যদি আমি অন্য তুমি যদি হ্যাঁ সিএটা যদি বাংলাদেশ থেকে করো তাহলে বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে, আর তুমি যদি বাংলাদেশে হ্যাঁ, বসে ইউকেটা করো তাহলে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড হবে। যেটা আপনি করতেছেন এসএসসি। জি। আর বাংলাদেশেরটা করলে অনেক ধরনের এখানে লিমিটেশন আছে। সো আমি আসলে অন হুম ইয়ারে আছি, তো এগুলো ধরো আমি এগুলো আমার হুম বলা হুম ঠিক না, কারণ আমি আমি নিজেও আবার বাংলাদেশের আইসিবি তে রেজিস্টার্ড। তো ঢাকায় হুম, এসে আমি এখানে আইসিবি রেজিস্ট্রেশনটা নিয়ে নিছি। সো কোনো কারণে যদি আমার হ্যাঁ এই কথাগুলো ফ্লাশ হয় তাহলে আমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে বা হুম হুম জেলও ঢুকা দিতে পারে, কারণ কোনো প্রফেশনাল বডি কম্পেয়ার করা ঠিক না। তবে যেহেতু হুম তোমরা আমার স্টুডেন্ট, আশা করি ওরকম এটা বাইরে কারো কাছে এটা যাবে না, বা গেলেও সমস্যা নাই, গেলেও হুম আর হুম। কতটুকু কি করতে পারবে। জাস্ট খুব চলে আসে যে আমাদেরকে একটা লিমিটেড বডির মধ্যে আমাদেরকে বাংলাদেশি হিসেবে আমরা অনেক বেশি লুজার কিছু কিছু বিষয়ে, সেটাই মানে হুম অতিরিক্ত ডমিনেন্ট করে আমাদের মানে জব সেক্টর আসলে। সত্যি বলতে কি তোমার ডমিনেশনটা তোমার খুব লাগবে, মানে খুব ইয়ে হবে যে প্রফেশনাল হিসেবে তোমাকে ট্রিট করে না সিএরা। হুম হুম তো আমি কাউকে উৎসাহিত করি না ভাই সিএ পড়ো, কারণ বাংলাদেশের আইসিবি থেকে সিএ করো, কারণ এটা অনেক বেশি লেন্দি প্রসেস, তোমাকে উঠতে দিবে না, তোমাকে অনেক জায়গায় ওরা ধরে রাখার অনেক চান্স ওদের কিন্তু হাতে। ভাইয়া এখন আমরা যে পর্যায়ে আসছি আপনার এই এসএসসি করতে করতে তো বুড়ো হয়ে যাবো মনে হয়। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। তুমি যদি কোনো কিছু, আমি বলছি না এগুলো আবার হুম শুরু করো, আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার হুম এখান থেকে তোমরা যখন ক্যাপাবল হবা, মানে ধরো এসব প্রফেশনাল ডিগ্রির জন্য 10-15 লাখ টাকা তোমরা নিজেদের ইনকাম থেকে খরচ করতে পারবা, তখন তোমরা এগুলো স্টার্ট করো। কারণ একটা হুম এসএসসি হুম এর মেম্বার হতে তোমার মিনিমাম একদম ছেড়ে দিল 5 থেকে 7 লাখ টাকা লাগবে, একদম যদি হুম মোটামুটি একটা জেনারেল আমি কাউন্ট করি। সো আমি আমি বলি এগুলোর জন্য ফ্যামিলিতে কোনো প্রেশার দেওয়ার দরকার নাই, তোমরা নিজেদের ইনকাম থেকে পারবা যদি তোমরা আমার সাথে 1 বছর থাকো, কারণ আমার ওরকম প্ল্যান আছে। আমি জাস্ট টাকাটা নিয়ে কথা বলি না, কারণ টাকাটা নিয়ে কথা বলাটা আসলে ঠিক না, কারণ এটা তোমার হুম যোগ্যতা হুম থাকলে তুমি আর্ন করতে পারবে, তোমার যোগ্যতা না থাকলে তুমি আর্ন করতে পারবা না।
যেহেতু আউটসোর্সিং বিষয়টা হচ্ছে ডলারে আসে, সো বাংলাদেশে এখনো $1 সমান 84 টাকা বা 85 টাকা। সো তুমি $1000 ইনকাম করা মানে তুমি 85,000 টাকা ইনকাম করা। সো $1000 ইনকাম করার ওয়েটা অনেক সহজ, জাস্ট তোমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমটা হবে আমার এখানে মানে কি, বিষয়টার মধ্যে আনন্দ থাকতে হবে। আমি নিরানন্দ ভাবে নিজেও কাজ করি না, তোমাদেরকেও কাজ করার জন্য কখনো উৎসাহিত করবো না। মানে তোমাদের ভেতর থেকে একটা স্পিরিট এখানে কাজ করতে হবে যে কাজটা করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমি ওই সিস্টেমে কাজটা করতে চাচ্ছি। কারণ তুমি নর্মালি যদি তুমি মজা না পাও কাজ করে, তাহলে তুমি কাজটা করবা কেন? কারণ তোমার কিন্তু দিন যেটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে। তো নিরানন্দ হয়ে থাকার চেয়ে আনন্দ নিয়ে কাজ করাটা অনেক বেটার। টাকা পয়সা হচ্ছে পরের কথা, তোমার যদি যোগ্যতা থাকে টাকা পয়সাটা এমনি আসবে। এবং একটা সময় তুমি নিজে ক্যাপাবল হবা এই ধরনের অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য, এই ধরনের প্রফেশনাল ডিগ্রি গুলো আর্ন করার জন্য যেই টাকাটা ইনভেস্ট করতে হবে, ওই টাকাটা তুমি ইনভেস্ট করতে পারবা আশা করি। যেহেতু এগুলা পসিবল, সবকিছু পসিবল। জি ভাই, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? এই যে আমাদের চার্টার অ্যাকাউন্টেন্টের যে বিষয়গুলো, আমরা অ্যাকাউন্টেন্ট হিসেবে যে বিষয়টা আমরা দেখলাম, ওই বিষয়ের উপর কি কারো আর কোনো কোশ্চেন আছে? না দাদা। ওকে, আমরা আবার জয়েন করব, মানে 1 মিনিটে চলে আসলে, কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করব। ঠিক আছে, আসো। এবার হচ্ছে টাইপস অফ কোম্পানিজ, মানে অ্যাকাউন্টেন্টরা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা অনেক ব্রিফ করেছি, অনেকগুলো বর্ণনা অনেক ডিটেলসে বলেছি। আরো ডিটেলস আমরা এটা জানতে চেষ্টা করি, যেহেতু আজকে আমরা শুধুমাত্র এসব বিষয় নিয়ে কথা বলতেছি। সো এইসব বিষয় নিয়ে আমাদেরকে একদম ফুল একটা ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। ধরো আমি ধরলাম কি আমি আরএমজি তে কাজ করব, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস এ কাজ করব। তাহলে একটা গার্মেন্টস এ একটা অ্যাকাউন্টেন্ট কি কাজ করে? সে পার্চেসিং নিয়ে কাজ করবে। পার্চেসিং মানে কি, একটা গার্মেন্টস এর মধ্যে অনেক মানে প্রতিটা ইনগ্রিডিয়েন্টই তো কিনতে হয়, তাই না? তাকে সব ধরনের কাঁচামাল কিনতে হচ্ছে, তার সুতা থেকে শুরু করে সবকিছু। সো এই পার্চেসিং এর মধ্যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজটা চলে আসে, এবং এটা একজন অ্যাকাউন্টেন্টই করে থাকে। দেন হিউম্যান রিসোর্স, এটা স্কিল লেবারদের ভ্যালুয়েশন, তারপর হচ্ছে তোমার ডেভেলপমেন্ট কিভাবে আনা যায়, ডাটা সার্ভিস নিয়ে কাজ করা। আসলে এগুলো বলতে গেলে অনেক ডিটেলসে বলতে হয়। এমনিতে নামগুলো একটু তোমাদের যাতে কমন হয় সেজন্য আমি এই এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করতেছি, যে তোমরা যাতে এই নামগুলো সবসময় তোমাদের ইউজড হয়ে যাবে এগুলো শুনতে শুনতে। ডেটা সার্ভিস কি, বিগ ডেটা অ্যানালাইসিস নামে একটা বিশাল সেক্টর আছে। শুধুমাত্র একটা কোম্পানি রান করলে হয় না, দেখবা অনেক গার্মেন্টস আছে যারা অনেক পিক পজিশনে গিয়ে আবার নিচের দিকে ডাউন হতে তাদের সময় নিচ্ছে না, বিকজ অফ তাদের এখানে আমরা যে পড়ালেখাগুলো করে আসছি ক্যাশ ফ্লো। হ্যাঁ, ক্যাশ ফ্লো এর মধ্যে অনেক ধরনের ইনফ্লো আউটফ্লোর মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকে, তাদের লিকুইডিটি খুব কম থাকে, অনেক বেশি অ্যাসেট হয়ে যায়, অনেক বেশি ধার দেনা হয়ে যায়, সেক্ষেত্রে তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা, এটা বলার কিছু নেই। আমি প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট যেটা বলেছি ঠিক সেম নলেজটা এখানেই, প্রজেক্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ হচ্ছে একটা প্রজেক্টকে রান করতে হলে, হ্যাঁ, একটা প্রজেক্ট বলতে কি, ধরো তুমি যদি একটা লাইনকে নিও, এই যে ধরো উইন্টার সিজন আসছে, আমি একটা ধরো একটা রিনোন্ড একটা কোনো কোম্পানি থেকে, পিএনজি থেকে ধরো একটা অর্ডার পেলাম যে ওরা 2 লাখ পিস আমার কাছ থেকে সোয়েটার চাচ্ছে। তাহলে এটা এই প্রজেক্টটা রান করতে গেলে আসলে আমার কি কি ইনগ্রিডিয়েন্ট দরকার আছে, এখানে কি পরিমাণ লেবার দরকার আছে, কি পরিমাণ ম্যাটেরিয়াল কার কাছ থেকে কোন সোর্স থেকে নিলে আমি অনেক বেশি প্রফিটেবল হব, হ্যাঁ, এসব বিষয়ের উপর আমাকে কাজ করতে হবে। একজন অ্যাকাউন্টেন্ট এইসব বিষয় নিয়ে কাজ করে থাকে। ফাইন্যান্স, গার্মেন্টস এর জন্য ফাইন্যান্স হচ্ছে অনেক বড় একটা বিষয়। আর এই ফাইন্যান্সটা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটাই তোমাকে এটাতে হেল্প করবে। তুমি কোন সোর্স থেকে ফাইন্যান্স করলে তোমার প্রতিষ্ঠানটা খুব ভালো করে তুমি অপারেট করতে পারবা। সো এই ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর কাজটাও একটা তোমার অ্যাকাউন্টেন্ট করে থাকে। সিআরএম জিনিসটা আসলে মানে একটা প্রতিষ্ঠানের ডিলিংস যেগুলো আমরা করে থাকি, ডিলিংস এর মধ্যে রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে, যে ক্লায়েন্টদের নিয়ে, হ্যাঁ, সো এই ডিলিংস গুলোর বিষয়েও আমরা অ্যাকাউন্টেন্টের একটা অনেক বড় একটা বিগ রোল আমরা প্লে করতে পারি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে। দেন হচ্ছে প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট, এটা লেকচারে বলেছি, এটা আমার খুব ফেভারিট একটা অ্যাকাউন্টিং সেক্টর। যেহেতু এটা আমি কাজ করেছি, আমি জানি অনেক মজার, অনেক মজার। কারণ এখানে তুমি যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবা, প্রজেক্টে যখন আপস এন্ড ডাউনস দেখবা, এটার কিছু কিছু সময় দেখবে এখানে প্রচুর
পরিমাণে তোমার আর্ন হচ্ছে, কিছু কিছু সময় ওদের একদম কোনো কাজই নেই। সেই ক্ষেত্রে তুমি কিভাবে আবার ওদের পিক সেশনের মধ্যে নিয়ে যেতে পারো, তাদের ইনকামটাকে কিভাবে আরো অনেক বেশি উপরের লেভেলে নিয়ে যেতে পারো, সেই জিনিসটা তোমার চিন্তা ভাবনা থাকবে। মানে কিভাবে একটা প্রজেক্টকে একটা লেভেলে মানে সবসময় দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ধরে যাতে স্থায়ী করা যায়, সেই বিষয়টা তোমার ফোকাসে থাকে। সেটা তুমি কস্টিং কমিয়ে হোক বা কস্টিং এর মধ্যে কস্টিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে হোক, কস্ট ডেভেলপ করে বা প্রফিটটাকে মানে কম্পিটিটরদের সাথে তোমার ফাইন্যান্সিয়াল মডেলিং গুলো চেঞ্জ করে হোক, বা তোমার প্রোডাক্টের মধ্যে ভেরিয়েশন এনে হোক, বা তোমার প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করে হোক। তো অনেক ধরনের সেক্টর থাকে এই কাজ করার। সো প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্টকে তুমি যত বেশি আপসে নিয়ে যেতে, যত বেশি উপরে নিয়ে যেতে পারবা, তত বেশি তোমার কোম্পানি তোমাকে সাপোর্ট দিবে, এবং তোমার চিন্তা ভাবনা অনুযায়ী ওরা নতুন নতুন প্রজেক্ট হাতে নিবে শুধুমাত্র তোমার অ্যাডভাইসের উপর ডিপেন্ড করে। সো এখানে মজাটা অনেক বেশি, মানে তোমার কাজের স্বাধীনতাটা অনেক বেশি যদি তুমি একবার ওদেরকে একটা প্রজেক্ট দাঁড় করে দিতে পারো। আসলে একটা কোম্পানি যখন দুই তিনটা প্রজেক্ট নিয়ে কাজ করে, তখন ওখানের মধ্যে যখন একটা প্রজেক্ট দাঁড়ায় যায়, দুইটা প্রজেক্ট যদি লাভও কম আসে, তখন ওরা কিন্তু কনসার্ন তেমন একটা থাকে না। বাট তিনটা প্রজেক্ট চলতেছে, একটা প্রজেক্টে একটু আসে, দুইটাতে লস, সেক্ষেত্রে প্রজেক্ট অ্যাকাউন্টেন্টের মাথায় বাসা আর কি, ওকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করা হয়। সো রিস্কিও, আবার স্বাধীনতাও আছে প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট। প্রোডাকশন কোম্পানিজ এক্সাম্পল, এটা আমি প্রোডাকশন কোম্পানি যেহেতু একটা ফিল্ম কোম্পানিকে চিন্তা করছি, একটা ফিল্ম মেকার কোম্পানির মধ্যে তোমরা দেখবা কোন নায়ক মানে একটা যদি একটু মানে সেলিব্রিটি টাইপের নায়ক হয়, ওকেই অনেক কোটি টাকা পেমেন্ট করে থাকে, লাইক শাহরুখ খান, আমির খান। তো এইভাবে কিভাবে ওরা দেয়, এইখানে কিন্তু অনেক বড় একটা বিজনেস আছে, এবং এই বিজনেসটার পেছনে অনেক বড় বড় অ্যাকাউন্টেন্ট কাজ করে থাকে। এবং তাদের আহ, কি বলবো, তাদের ডিসিশন গুলো কিন্তু একটা ফিল্মের মধ্যে একটা অ্যাক্টরের সেম রোল প্লে করে, যে একটা অ্যাকাউন্টেন্ট কত ভালো একটা ডিসিশন দিতে পারতেছে অ্যাবাউট দেয়ার কস্ট। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিরকম কস্ট আছে, কস্টের সাইজ আছে, যেমন প্যাকেজ অফ অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ফিল্ম বাজেট, হ্যাঁ বাজেট নিয়ে কাজ করা, হ্যাঁ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ ফিনান্স, যেটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সেক্টর অ্যাকাউন্টসে কাজ করার জন্য, এবং খুব মজার একটা সেক্টর এটা। তারপর হচ্ছে প্ল্যান ফর ট্যাক্সেস, এখানে ট্যাক্সের অনেক ইস্যু আছে, এই ট্যাক্স গুলো নিয়েও মানে তোমার এই যে প্রোডাকশনের যে অ্যাকাউন্টেন্টরা থাকে ওরা কাজ করে থাকে, শুধুমাত্র একজন না, এখানে অনেকজন অ্যাকাউন্টেন্ট একসাথে কাজ করে। দেন হচ্ছে ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো নিয়ে কাজ করে, কারণ একটা মুভি মানে একটা মুভি না, 1.5 ঘন্টা 2 ঘন্টার মুভি যেটা আমরা দেখি, এটা দেখা যায় যে 4 বছর 5 বছর 7 বছর ধরে কাজ করার পরে দেন একটা মুভি রিলিজ হয়। সো খুব ভালো একটা সেক্টর প্রোডাকশন কোম্পানি এগুলো। এটা হচ্ছে জাস্ট একটা প্রোডাকশনের একটা এক্সাম্পল, এরকম অনেক এক্সাম্পল আছে প্রোডাকশন। নর্মালি আমরা যাই প্রডিউস করব সেটাই প্রোডাকশন কোম্পানি। সো ওইসব কোম্পানির মধ্যে একটা অ্যাকাউন্টেন্টের অনেক বড় একটা বিরাট রোল প্লে করতে হয়। এখানে একটা নিচে লাইন আছে, উই আর হিয়ার টু entertain your accounting needs so that you can entertain your audience without any worry। মানে এটা হচ্ছে কি, তুমি তুমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট তোমার সবসময় একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি যে কোম্পানিতে কাজ করি না কেন, ওই কোম্পানির যে এন্টারপ্রেনিউর